হ্যালো এভরিওয়ান, দ্য হিন্দুর বাংলা এডিটোরিয়াল ডিসকাশনে সবাইকে ওয়েলকাম। আজ আমরা দুটো আর্টিকেল ডিসকাস করব। প্রফিট নট প্রফিটিং অন রেগুলেশন অফ কোভিড-19 টেস্টিং চার্জেস, আর দ্বিতীয় ওয়াই এনজিটিস কল অন রিস্টোরেশন অফ ওয়াটার বডিজ ইজ নিডেড অন অফ দি আওয়ার। এটা ডাউন টু আর্থের আর্টিকেল। তো প্রথমে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রফিট নট প্রফিটিং। প্রফিট মানে তো জানোই লাভ করা, প্রফিটিং মানে হচ্ছে মুনাফাখোরি, মানে একটা সিচুয়েশনের লাভ নিয়ে যখন কেউ প্রয়োজনের তুলনায় বেশি লাভ নেওয়ার চেষ্টা করে আর কি, মানে সুযোগের সদ্ব্যবহার করা, সেটাকে বলা প্রফিটিং। তো কি বলা হচ্ছে যে বিগ ব্রাদারের অ্যাপ্রোচ যখন গভর্নমেন্ট নেয়, যখন প্রাইভেট কোম্পানিগুলোকে রেগুলেট করার চেষ্টা করে, তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয় সমাজে। কিন্তু কিছু কিছু সময় এটা দরকার পড়ে। কেন? কারণ কিছু স্টেট এই মুহূর্তে কোভিড-19 যে কেয়ারের জন্য প্রাইভেট হসপিটালগুলো কত পরিমাণ চার্জ করবে তার উপর একটা ক্যাপ লাগিয়েছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছিল যে প্রচুর বেশি পরিমাণে মাত্রাতিরিক্ত চার্জ করছিল প্রাইভেট হসপিটালগুলো কোভিড-19 চিকিৎসার জন্য। তো স্টেটসগুলো, কিছু স্টেট ডিসাইড করেছে যে কিছু ট্যারিফ লাগিয়ে দেওয়া হবে, কিছু একটা ফিক্সড অ্যামাউন্ট লাগিয়ে দেওয়া হবে, তার বেশি যেন প্রাইভেট হসপিটালসগুলো চার্জ করতে না পারে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত গভর্নমেন্টকে ইন্টারভিন করতে বলেছে যে যেন স্টেট কিছু কিছু ক্যাপ লাগিয়ে দেয় স্টেটে প্রাইভেট হসপিটালসগুলোর উপর। তো মহারাষ্ট্র হচ্ছে প্রথম স্টেট যে ট্যারিফ ফিক্স করেছে, তারপর গুজরাট, তারপর তামিলনাড়ু। অবশ্যই বুঝতে পারছো তিনটে স্টেটে সবচেয়ে বেশি কেসেস আসছে, সেই জন্য এই স্টেটগুলো কিন্তু অ্যাপ্রোচ নিয়েছে যে প্রাইভেট হসপিটালসগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণে ট্যারিফ লাগিয়ে দেওয়া হবে। শুরুর দিকে গভর্নমেন্টই ছিল একমাত্র টেস্টিং এজেন্ট, আর যারই পজিটিভ কেস ধরা পড়ছিল তার গভর্নমেন্ট হসপিটালে কিন্তু চিকিৎসা চলছিল। কিন্তু যেহেতু এই মুহূর্তে কেস বেড়েছে, সুতরাং প্রাইভেট সেক্টরেও এগিয়ে আসতে হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রাইভেট সেক্টরগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতে 14 দিনের যে হসপিটালাইজেশন, যাদের অল্প স্বল্প মাইল্ড সিমটম বা অ্যাসিমটমিক, তাদের পর্যন্ত 7 লাখ টাকার বিল আসছিল। আর যদি আইসিইউ হয় তাহলে তো তার ব্যাপারই আলাদা, আরও বেশি আসছিল। তো এই সমস্ত সিচুয়েশানে স্টেট ইন্টারভিন করে কিছু কিছু ট্যারিফ লাগিয়ে দিয়েছে। তো রাইটার বলতে চাইছে এটা আগে করা উচিত ছিল, যখন গভর্নমেন্ট প্রাইভেট ল্যাবেতে টেস্টিংয়ের ক্যাপ লাগিয়ে দিয়েছিল 4,500 টাকা, সেই সময় কিন্তু প্রাইভেট হসপিটালসগুলোর উপর ট্যারিফ লাগিয়ে দেওয়া উচিত ছিল বিভিন্ন স্টেট গভর্নমেন্টসগুলোর। হসপিটালগুলোকে গ্রেড হিসাবে ক্যাটাগরি করা হয়েছে, কী পরিমাণ ফেসিলিটি তারা প্রোভাইড করবে তার উপর। তো সেই হিসাবে গ্রেড করে দেওয়া হয়েছে, গ্রেড অনুযায়ী, মানে এসি সিঙ্গেল, এসি ডাবল, নর্মাল, তো এরকম আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা প্রাইস ট্যারিফ রাখা হয়েছে। আর আইসিইউ এর অবশ্যই রেট একটু বেশি থাকবে অবশ্যই। তো এটা যেহেতু পার্টিসিপেটরি প্রসেস, সেই জন্য প্রাইভেট সেক্টরগুলোকে ডাকা হয়েছে এবং তাদের সাথে বসে একটা ডিসকাশন করে তবেই একটা নির্দিষ্ট ক্যাপ ফিক্স করার কথা বলা হচ্ছে। তামিলনাড়ু ইনফ্যাক্ট আর একটা ট্যারিফ মানে নতুন করে একটা ট্যারিফ লাগিয়েছে। নর্মাল একটা ট্যারিফ তো থাকবেই, কিন্তু চিফ মিনিস্টার কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে যারা পড়ে, মানে তারা তো এখন আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে চলে এসেছে। তো আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে যারা গভর্নমেন্টের তরফ থেকে ইনসিওর্ড পারসন, তাদের জন্য কিন্তু আর একটু লোয়ার লেভেল রাখা হয়েছে কোভিড-19 চিকিৎসা প্রাইভেট হসপিটালগুলোতে। তো আর একটা হচ্ছে এখানে রেট ফিক্স করারও কথা বলেছে। তাদের যেরকম যেটা গভর্নমেন্ট অলরেডি ফিক্স করেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট 4,500 টাকা টেস্টিংয়ের জন্য, সেটাকেও কমিয়ে 3,000 টাকা লাগানোর কথা বলা হয়েছে। তো বলছে এটাই যে আরও ওয়াচফুলনেসের দরকার, আরও সতর্কতা দরকার, যে প্রাইভেট কোম্পানিগুলোকে একটু নির্দিষ্ট পরিমাণে ক্যাপ লাগিয়ে দেয়। এই জন্য দরকার কারণ এই মুহূর্তে মানুষ অলরেডি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি মুনাফাখোরি ঢুকে যায়, প্রফিটিং ঢুকে যায়, তাহলে কিন্তু সমস্যার আরও বৃদ্ধি ঘটবে। তো এই দিকে গভর্নমেন্টের নজর দেওয়া দরকার। তো আর্টিকেল আজ আমরা ডিসকাস করলাম প্রফিট নট প্রফিটিং। দ্বিতীয় ডাউন টু আর্থের একটা আর্টিকেল যেটা আমরা ডিসকাস করব। দেখো, লকডাউনের কিছু পজিটিভ ইম্প্যাক্টও পড়েছে। পজিটিভ ইম্প্যাক্টের মধ্যে একটা হচ্ছে যে অনেক ওয়াটার বডিজ, মানে পুকুর, নদী, নালা, খাল, বিল, এগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি যেহেতু কমে গেছে, তো এদের কোয়ালিটি ইম্প্রুভ হয়ে গেছে। ওয়াটার কোয়ালিটি এই জন্য ইম্প্রুভ, মানে দরকার আমাদের এই মুহূর্তে নজর দেওয়া। কারণ লাস্ট ইয়ারেই চেন্নাইয়ে তোমরা জানো গরমকালে প্রচুর পরিমাণে ওয়াটার ক্রাইসিস দেখা দিয়েছিল, এবং বিভিন্ন স্টেট এই সারফেস ওয়াটার, মানে লেক, পুকুর, বড় খাল, বিল, এগুলো কিন্তু অনেক স্টেটের কিন্তু এগুলো পানীয় জলের উৎস। তো এগুলোকে রিস্টোর করা আর এরকম আরও ইনফ্যাক্ট তৈরি করা ওয়াটার বডি কিন্তু স্টেটের এখন গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হওয়া উচিত এই মুহূর্তে। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল তো তাই বলে। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল হচ্ছে একটা ট্রিবিউনাল যেটা 2010-এ সৃষ্টি হয়েছিল। ট্রিবিউনালকে বলতে পারো একটা কোর্ট, যেটা কোনো একটা স্পেসিফিক জিনিস দেখে,
সেটাকে বলা হয় কোড। তো 2010 একটা পার্লামেন্টের ল পাস হয়েছিল, এনজিটি অ্যাক্ট, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট। সেই অ্যাক্টের মাধ্যমে 2010-এ ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল প্রতিষ্ঠা করা হয়েছিল। তো পুরো দেশে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত সিভিল কেসেস হয় সেগুলো কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল দেখে। আর এর মধ্যে কিছু জুডিশিয়াল মেম্বার্স থাকে, কিছু এক্সিকিউটিভ মেম্বার্স থাকে, মানে কেউ জাজ থাকে, রিটায়ার্ড জাজেরা এর মেম্বার্স হয়, আর কেউ কেউ থাকে একটু এক্সপার্ট লোক যারা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন মতামত তারা যেন দিতে পারে। আর এর আরেকটা বিষয় হচ্ছে 6 মাসের মধ্যে কোনো কেস এলে তাকে সলভ করতে হয়, নিবারণ করতে হয় এনজিটিকে। তো যাই হোক, এনজিটির ব্যাপারে আমরা একটা অল্প স্বল্প জানলাম। তো এনজিটি বলছে যে এই মুহূর্তে প্রত্যেকটা স্টেটের দরকার যেগুলো ওয়াটার বডি আছে তাদের রিস্টোর করা আর নতুন নতুন ক্রিয়েট করা, যাতে করে কিনা ওয়াটারের সমস্যা, ওয়াটার ক্রাইসিস যেন ফিউচারে আমাদের একটু নিবারণ হয়। 2015-তেই অ্যাকচুয়ালি একটা পিটিশন ফাইল করা হয়েছিল এনজিটিতে। তাতে বলা হয়েছিল হরিয়ানার গুরুগ্রাম ডিস্ট্রিক্টে ওয়াটার বডিগুলোকে সংরক্ষণের জন্য। তো সেটার ভিত্তি করে এনজিটি 2019-এতে একটা অর্ডার পাস করে। প্রত্যেকটা স্টেটকে বলা হয় যে তোমরা ওয়াটার বডি সংরক্ষণের জন্য কী কী পদক্ষেপ নিচ্ছ সে রিপোর্ট জমা দাও। রিপোর্ট কাকে জমা দাও? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে, ঠিক আছে। কিন্তু ফেব্রুয়ারি 2020 পর্যন্ত দেখা গেল কেউই জমা দেয়নি। তো এনজিটি আবার নতুন করে একটা নোটিফিকেশান বার করলো যে 31শে মার্চ 2020-র মধ্যে সবাইকে কিন্তু প্রত্যেকটা স্টেটকে জমা দিতে হবে একটা রিপোর্ট, যাতে বলতে হবে কি কি করেছে তারা নিজেদের স্টেটের ওয়াটার বডিগুলোকে সংরক্ষণ করবার জন্য। আর বলা হয় যে যদি কেউ লেট করে তাহলে প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে ফাইন লাগবে, সেটা চিফ সেক্রেটারিকে দিতে হবে সেই স্টেটের, ঠিক আছে। তো মে 2020-তে এখন যখন রিপোর্ট পাবলিশ হলো তখন জানা গেল কেবলমাত্র 9টা স্টেট সাবমিট করেছে: বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র, মেঘালয়, উড়িষ্যা আর ত্রিপুরা। এই 9টা স্টেট ছাড়া আর ইউনিয়ন টেরিটরির মধ্যে পুডুচেরি আর লাক্ষাদ্বীপ, এই 9টা স্টেট ইউটি জমা দিয়েছে তাদের রিপোর্ট, বাকি কোনো স্টেট দেয়নি। তো এনজিটি আবার অ্যানাউন্স করেছে যে এন্ড জুলাই পর্যন্ত যারা এখনও জমা দাওনি তারা জমা দাও, কী কী পদক্ষেপ নিয়েছে ওয়াটার বডি সংরক্ষণের জন্য। আর সিপিসিবিতে যখন জমা দেওয়া হবে সেগুলো অক্টোবর 31-এর মধ্যে রিভিউ করা হবে প্রত্যেকের রিপোর্টগুলোকে, ঠিক আছে। তো যাই হোক, এই রিপোর্টগুলো যখন আমাদের সামনে আসছে তখন আমরা জানতে পারছি যে স্টেটগুলো সেরকম কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না ওয়াটার বডিগুলোকে সংরক্ষণ করবার জন্য, কয়েকটা স্টেট ছাড়া। যেরকম একটা খুব ভালো উদাহরণ হচ্ছে কেরালার। দেখো, এগুলো তোমরা যখন কোনো রিপোর্ট লিখবে এগুলোকে কোট করতে পারো, ঠিক আছে, যে এনজিটিতে পাবলিশ করা রিপোর্ট অনুযায়ী কেরালা ওয়াটার বডি কীভাবে সংরক্ষণ করেছে। প্রায় 41,000 পন্ডকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যেটা আছে 100 দিনের কাজ, সেই শ্রমিকদেরকে কাজে লাগিয়ে 41,036টা পন্ডকে মেনটেন করা হয়েছে, পুকুরগুলোকে মেনটেন করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ সয়েল সার্ভে অ্যান্ড সয়েল কনজারভেশন, ডাইরেক্টরেট অফ আরবান অ্যাফেয়ার্স, পঞ্চায়েত আর হরিত কেরালাম মিশন মানে কেরালার যে গ্রিন কেরালা মিশন, তো এরা সবাই মিলে কাজ করেছে, করে 41,000 পুকুরকে মেনটেন করেছে তারা, ঠিক আছে। আর এই 40,000টা পুকুর 14টা ডিস্ট্রিক্টে আইডেন্টিফাই করা হয়েছে বাই ইরিগেশন ডিজাইন অ্যান্ড রিসার্চ বোর্ড। এটা একটা স্টেট গভর্নমেন্টের একটা বোর্ড, তারা আইডেন্টিফাই করেছে, প্রত্যেকটা একটা আইডেন্টিফিকেশান নাম্বার দিয়েছে, মানে প্রত্যেকটা পুকুরের একটা আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হয়েছে, ধরো 101, 102 এরকম করে কোনো নাম্বার দেওয়া হয়েছে, যাতে করে কিনা আলাদা আলাদা ডিপার্টমেন্ট যেহেতু ওয়াটার বডিগুলোকে দেখছে, তাহলে একজনই যদি দুটো ওয়াটার বডি দেখতে শুরু করে দেয় তাহলে অসুবিধা। তো যাতে এরকম মানে ডুপ্লিকেশন না হয়ে যায়, একই কাজকে বারবার যেন না করে, বা দুটো আলাদা আলাদা বডি একটাই পুকুরকে সংরক্ষণ করলো আর পাশের পুকুরটা হয়তো কেউই দেখলো না, তো এই জিনিসটা যেন না ঘটে যায় সেই জন্য প্রত্যেকটা পয়েন্টকে একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বলা হয়েছে যে এই যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা এজেন্সি একে অপরের মধ্যে কাজ করছে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন এস্টাবলিশ করা হয়েছে এই রিপোর্টে, কেরালাতে এই ব্যাপারটা বলা হয়েছে, ঠিক আছে। আর যে সমস্ত পুকুরে, যে সমস্ত পন্ডে বা খাল বিলে এখনও পর্যন্ত ইনক্লুড করা হয়নি এই 40,000-এর মধ্যে, তাদের উপর ইমিডিয়েট অ্যাকশন, মানে সেই পুকুরগুলো মেনটেন করবার জন্য ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই হিসাবে দেখা যাচ্ছে অন্যান্য স্টেটগুলোর তুলনায় কেরালা কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ নিজের পন্ডগুলোকে রক্ষা করার জন্য, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখো স্টেটগুলোর মধ্যে স্টেটের বিভিন্ন এজেন্সি, মানুষ, সবার মধ্যে যে কোনো কোঅর্ডিনেশনই নেই, কিভাবে সিটিজেন, গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, কারোর মধ্যে ঠিকঠাক কোঅর্ডিনেশন নেই যে এই পুকুরগুলোকে, পন্ডগুলোকে কীভাবে সংরক্ষণ করা হবে।
পরও কিন্তু স্টেটগুলো আইডেন্টিফাই করতে চাইছে না, রিস্টোর করতে চাইছে না, প্রোটেক্ট করতে চাইছে না এই পুকুরগুলোকে, যেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। তো সেটাই বলছে যে প্রোটেকশন অফ ওয়াটার বডিজ অ্যান্ড দেয়ার ক্যাচমেন্ট ইজ অনলি হাফ দ্য স্টোরি। এই যে এতক্ষণ আমরা গল্প করলাম পুকুরগুলোকে বা খাল বিলগুলোকে আইডেন্টিফাই করা, তাকে সংরক্ষণ করা, তা প্রোটেক্ট করা, এগুলো তো হাফ স্টোরি হলো, অর্ধেক স্টোরি তো আলাদাই। কারণ ম্যাক্সিমাম যেই তোমার পুকুর খাল বিল এগুলো হচ্ছে ম্যাক্সিমাম রেনফেড, মানে বৃষ্টির জলে পুষ্ট হয়। তো বৃষ্টির জল যাতে কীভাবে আনপলিউটেড বৃষ্টির জলের মধ্যে ঢুকবে সেটাও কিন্তু দেখার দায়িত্ব স্টেটেরই। তো সেটাও স্টেটের নজর দেওয়া দরকার আছে। এই মুহূর্তে স্টেটের দরকার কিন্তু, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি কম হয়ে গিয়ে পলিউশন লেভেল অটোমেটিক্যালি নিচে নেমে এসেছে, এরপর থেকে এই ক্লিনলিনেস যে লেভেলটা আছে এটা কিন্তু প্রত্যেকটা স্টেটের মেনটেন করা দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে। তো আজ এই দুটো আর্টিকেল আজ আমরা ডিসকাস করলাম। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে নিজের সাজেশন দিও, শেয়ার করো। প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। পরের দিন আবার নতুন আর্টিকেল নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।